বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি রুবেল খান, প্রভাষক, পাঁচরুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। আমরা গত যেই ক্লাসটা করেছিলাম, আজকে বলেছিলাম এরপরের অংশ নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। সারা ক্লাস জুড়ে এসে আজকে একটা গুরুত্বপূর্ণ অংশ। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমরা ক্লাসটা দেখবা এবং সে অনুযায়ী বাসায় কাজ করবা। তো চলো আজকে আমরা শুরু করতেছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস শুরু করতেছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় পদার্থবিজ্ঞান গাঠনিক ও ধর্ম এর স্টোকসের সূত্র দিয়ে শুরু করি। চলো এবার আমরা নির্ণয় করি স্টোকস। বিজ্ঞানী স্টোকস, ওনার নামানুসারে এই সূত্রকে স্টোকসের সূত্র বলা হয়েছে। তো আমরা স্টোকসের সূত্রটা বোঝার জন্য আমাদের এই গত ক্লাসের অংশবিশেষ সম্বন্ধে একটু ধারণা নিলে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবো। আমাদের আজকের অংশটা চলো আমরা গত অংশটা পড়েছিলাম প্রান্তিক বেগ, অর্থাৎ প্রান্তিক বেগের সমীকরণের অংশবিশেষ আমাদের লাগবে। তো ঠিক আছে, এবার চলো আমরা নির্ণয় করি ইতিমধ্যে আমাদের কলেজের নামটা সুন্দর করে লিখে নিই। চলো এবার শুরু করি। পাঁচরুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, আজকের ক্লাসের তারিখ 24/9/2020। এবার আমরা শুরু করতেছি স্টোকসের সূত্রের অংশবিশেষ। অর্থাৎ ভাই ফ্যানটা দিয়ে দেন, হ্যাঁ উপরে। অর্থাৎ একটা ছোট ক্ষুদ্র মানের গোলক যখন তরল পদার্থের মধ্যে ডুবানো হবে, অর্থাৎ একটা পাত্রের মধ্যে পানি নিয়ে তার উপরে একটা ছোট মানের ক্ষুদ্র গোলককে যদি উপর থেকে নিচে ফেলানো হয়, তখন ওজনটা নিচে দিকে ক্রিয়া করবে, আর ওজনের বিপরীতে এখানে এই প্লবতা প্লাস ঘর্ষণ বল কাজ করবে। আমাদের অংশটা হলো আজকে এই ঘর্ষণ বলের যে অংশটা কাজ করেছিল সেই অংশের মান নিয়ে আমরা কাজ করবো স্টোকসের সূত্র। অর্থাৎ আমরা এখানে এই সান্দ্রতা যে বলটা কাজ করলো, সান্দ্রতা বল মানে ঘর্ষণ বলটা যে কাজ করছিল সেই ঘর্ষণ বলটা নিয়ে আমরা কাজ করবো আজকে অংশ বিশেষ। তাহলে আমরা একটা ক্ষুদ্র গোলককে যখন তরল বা বায়বীয় পদার্থের মধ্যে ডুবানো হবে, তখন গতির বিপরীতে কি হবে, এক ধরনের বল কাজ করবে। সে বলটা হচ্ছে আমাদের সান্দ্র বল। তাহলে এবার আমরা সান্দ্র বলটার সম্বন্ধে একটু ধারণা নেই। বিজ্ঞানী স্টোকস উনি বলেছেন যে যদি গোলকের ব্যাসার্ধটা ক্ষুদ্র মানের হয়, অর্থাৎ গোলকের ব্যাসার্ধ আর, এখানে আমরা লিখতে পারি গোলকের ব্যাসার্ধ আর, এটা আমরা লিখতে পারি সান্দ্রতা গুণাঙ্ক। আমরা ইতিমধ্যে জেনেছি সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে তরল পদার্থের মধ্যে কোনো কিছু ডুবানো হলে যে বাধাটা প্রয়োগ করা হবে, সে বাধাটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, যার মান বা যাকে আমরা ফিজিক্সের ভাষায় ইটা দ্বারা প্রকাশ করি।
আমাদের ইটার কিন্তু অনেক জায়গায় ভিন্ন ভিন্ন মান আছে, এই ক্ষেত্রে আমরা শুধু ইটাটাকে সান্দ্রতা গুণাঙ্ক হিসাবে ব্যবহার করব। আরেকটা অংশ আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে গোলকটা যে গতিবেগে পড়বে সেটা হচ্ছে প্রান্তিক বেগ, অর্থাৎ গোলকটা যখন ক্ষুদ্র ক্ষুদ্র আকারে পড়বে বা ক্ষুদ্র হয় গোলকটা, এবং ক্ষুদ্র গোলকটা যখন তরল পদার্থের মধ্যে পড়বে তখন ওজন এবং ঘর্ষণ বলের বিপরীত যখন পরস্পর সমান এবং বিপরীত হবে তখন একটা মানে কম বেগে অল্প বেগে বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে। যে অল্প বেগে বা ধীর বেগে বা স্লো গতিতে বস্তুটা পড়তে থাকবে সেই বেগটাকে আমরা বলবো প্রান্তিক বেগ। আর আমরা এখানে এই যে বলটা লিখেছিলাম সে বলটাকে আমরা বলবো সান্দ্রতা বল বা সান্দ্র বল। অর্থাৎ আমরা স্টোকসের সমীকরণটা সঠিকভাবে বা ভালোভাবে বোঝানোর জন্য আমাদের প্রান্তিক বেগের এই মানগুলো আমাদের লাগবে। তাহলে বিজ্ঞানী স্টোকস কি বলেছিল আমরা একটু খেয়াল করি। স্টোকস বলেছিল যে প্রান্তিক বেগের মধ্যে দিয়ে, অর্থাৎ বস্তুটা যখন প্রান্তিক বেগের নিচের দিকে পড়তে থাকবে তখন যে সান্দ্র বলটা কাজ করবে সেই সান্দ্র বলের মানটা হবে গোলকের ব্যাসার্ধের, অথবা আমরা এইভাবে লিখতে পারি সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক। প্রান্তিক বেগের সমানুপাতিক ক্ষুদ্র গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক। অর্থাৎ এই যে আমরা এই বিশ্লেষণ থেকে আমরা এই অংশটা পাই। এবার চলো আমরা একটু সামনে আগাই, এটা আমাদের এখন আর প্রয়োজন নেই, এটা আমরা মুছে দিই। তোমরা লক্ষ্য করো এখানে আমরা সান্দ্রতা বল সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক, তাহলে এখানে আমাদের বাকি যে মানগুলো আছে আমরা মানগুলোকে স্থির হিসাবে নেই। এখানে প্রান্তিক বেগ গোলকের ব্যাসার্ধ স্থির, এই অংশের জন্য আমাদের সান্দ্রতা গুণাঙ্ক গোলকের ব্যাসার্ধ স্থির। এবার চলো নিচের অংশ খেয়াল করি। তাহলে আমাদের নিচের অংশ হবে সান্দ্রতা গুণাঙ্ক প্রান্তিক বেগ স্থির। আমরা এভাবে নির্ণয় করতে পারি সান্দ্র বল সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক, সান্দ্র বল প্রান্তিক বেগের সমানুপাতিক, সান্দ্র বল গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক। চলো এবার আমরা এই 1, 2, 3 নং সমীকরণ হতে পাই, অর্থাৎ 1, 2, 3 হতে পাই। অর্থাৎ আমরা 1, 2, 3 নং সমীকরণ হতে এই মানগুলো পাই। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি। এখন আমরা এই যে সান্দ্রতা বল সান্দ্রতা গুণাঙ্ক সান্দ্রতা গুণাঙ্ক প্রান্তিক এবং ব্যাসার্ধের এই মানগুলো যে আমরা সমানুপাতিক লিখলাম, আমরা যদি আরেকটু সুন্দরভাবে বিশ্লেষণ করি তাহলে খেয়াল করো আমরা ফিজিক্সের ভাষায় জানি সমানুপাতিকের পরিবর্তে একটা সমান সমান চিহ্ন দিতে হয়, তার সাথে একটা সমানুপাতিক ধ্রুবক লিখতে হয়। সেক্ষেত্রে আমরা তাই করলাম, অর্থাৎ সমানুপাতিক ধ্রুবক সমান সমান তার সাথে ইটা বি আর আমরা এইভাবে লিখতে পারি। এটাকে যদি আমরা আরেকটু সুন্দরভাবে করি আমাদের মতো করে বি আর ইটা, এখানে একটু
একটু ভালো করে লক্ষ্য করলে দেখো আমরা এটাকে মাত্রাভাবে প্রকাশ করব, মাত্রা সমীকরণকে তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করব। অর্থাৎ এখানে আমরা নতুন কিছু সংযোজন করেছি। সংযোজন হলো দেখো এখানে কে হচ্ছে, আমি কিন্তু ফিজিক্সের ভাষায় সবগুলো লিখলে আমাদের অনেক সময় চলে যাবে। আমি কিছু বলবো আর কিছু লিখবো, তোমরা মনোযোগ সহকারে আমি যে কথাটা বলবো সেই অংশটা তোমরা খাতার সাথে সাথে লিখে নিবা, তাহলে কি তোমার ওই কথাটা মনে থাকবে। আমি এখন কথাটা বলবো, তুমি যদি না লিখো তাহলে কিন্তু কথাটা বেনিশ হয়ে যাবে, কারণ ছবিটা থাকবে কিন্তু আমার মুখের ভাষাটা কিন্তু ওইভাবে থাকবে না। খেয়াল করো এখানে আমরা কয়েকটা বিষয় খেয়াল করি। এই সমীকরণ থেকে আমরা এখানে কে হচ্ছে মাত্রাবিহীন ধ্রুবক, অর্থাৎ মাত্রাবিহীন হলো তার নির্দিষ্ট কোনো মাত্রা নেই, তার ধ্রুব সংখ্যা ফিক্সড মান বা নির্দিষ্ট মান। আর এখানে এ বি সি অজ্ঞাত রাশি। অজ্ঞাত রাশি মানে কি, এর মান পরিবর্তন হতে পারে, অজ্ঞাত রাশি। এখন আমরা এই অংশটাকে একটা সমীকরণ দ্বারা প্রকাশ করি। ধরো আমরা এটাকে আমরা কি করলাম, 5 নম্বর সমীকরণের মাধ্যমে প্রকাশ করলাম। আমরা উপরের অংশটা মুছে দিই আমাদের সুবিধার জন্য। এবার আমরা চলো এই সমীকরণগুলো মাত্রা বের করি, অর্থাৎ মাত্রা ব্যবহার করে পাই 5 নং সমীকরণকে মাত্রা ব্যবহার করে পাই। আমরা বলের মাত্রা কি নির্ণয় করতে পারি, বলের মাত্রা আমরা জানি m/l/2। এখানে কে বলা হয়েছিল মাত্রাবিহীন ধ্রুবক, সেজন্য কের মানটা যা আছে তাই লিখলাম। এটা হচ্ছে ব্যাগ, আমরা ব্যাগের ফিজিক্সের ভাষায় ব্যাগের মাত্রা জানি l/1। তার সাথে উপরে আছে এ, আমরা এটা উপরে লিখে দিলাম। এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মাত্রা হচ্ছে এল। বি, আমরা গত ক্লাসে সান্দ্রতা গুণাঙ্কের আমরা একটা মাত্রা ব্যবহার করেছিলাম, আমরা ওই মাত্রাটা ব্যবহার করি। সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা হলো m/l−1 t/1, তার সাথে আছে আমাদের অজ্ঞাত রাশি সি। তোমরা যদি এই অংশটা ভালো করে বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ আমাদের বাকি অংশটা সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলবো, এই মাত্রাগুলো আমরা সঠিকভাবে নির্ণয় করার জন্য আমরা মাত্রা কি করব, মুখস্থ করব। যেমন বলের মাত্রাটা তুমি নিচে ক্লাসগুলোতে পড়ে আসছো, তারপরে ব্যাগের মাত্রা শিখেছো, দৈর্ঘ্যের মাত্রা শিখছো, কিন্তু আমাদের এই অংশটা নতুন। এই অংশটা আমরা গত ক্লাসে শিখেছিলাম তোমাদেরকে কিভাবে কি সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা নির্ণয় করা যায়। এবার চলো আমরা একটু খেয়াল করি এই সমীকরণ থেকে কি পাই। অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা এখানে 3টা সংখ্যা আমরা পাবো, 3টা এম এর। এইখানে সমীকরণ এম এর সূচক হবে। খেয়াল করো আমরা এম এর সূচকটা কিভাবে নির্ণয় করব, আমরা আরেকটু কাজ করে নিই তাহলে আমাদের জন্য একটু সহজ হয়ে যায়। আমরা একটু কিভাবে কাজ করবো খেয়াল করো। দেখো আমরা অঙ্কটা একটু পূর্ণবিন্যাস করে নিই আমাদের সুবিধার জন্য। প্রথমে আছে এম, আমরা এমটাকে সবার আগে এভাবে পূর্ণবিন্যাসটা কীভাবে করব, এল এর উপর এ, টি এর উপরে -a, তারপর এল এর উপরে বি, এখানে এম এর উপরে সি, এল এর উপরে -c, টি এর উপরে -c। এভাবে আমরা পূর্ণবিন্যাস করে নিলে আমাদের বাকি অংশটা করতে অনেক সহজ হবে, মানে বুঝতে পারা যাবে অতি অল্প সময়ের ভিতরে আমরা কীভাবে নির্ণয় করতে পারি। তাহলে আমরা আরেকটু কাজ করে নিই। খেয়াল করো প্রথমে আমাদের এম আছে, তখন এমটাকে নিয়ে আসি। এম এর উপরে কি আছে স্যার, এম এর উপরে আছে সি। পূর্ণবিন্যাস করলে আমরা এখানে এলটা নিয়ে আসতে পারি। এলটা নিয়ে আসলে এখানে এল এর উপর আছে এ, এখানে এল এর উপর আছে বি, আর এখানে এল এর উপর আছে -c। তারপর আমরা টি এর মানটা নেই,
টি এর উপরে এখানে আছে মাইনাস এ আর এখানে আছে মাইনাস সি। এই হয়েছে আমাদের অংশবিশেষ, অর্থাৎ আমরা মানগুলোকে পুনর্বিন্যাস করে নিলাম আমাদের সুবিধার জন্য। এবার চলো আমরা নির্ণয় করি এম এর সূচক। আমরা খেয়াল করি সূচক হতে এখানে এম এর উপরে আছে সি, এখানে এম এর উপরে কিছুই নাই, তার মানে কিছু না থাকলে আমরা ফিজিক্সের ভাষায় তাকে আমরা 1 ধরতে পারি, অর্থাৎ সি সমান সমান 1। এটাকে আমরা 6 নং সমীকরণ দিই। তারপর আমরা নিয়ে আসি এল। এল এর সূচক এখানে এল এর উপরে কি আছে এ প্লাস বি মাইনাস সি আছে, কি কিছু না থাকলে আমরা একে 1 ধরবো, এটাকে ধরবো 7 নং। তারপর আমাদের আসতেছে টি এর সূচক হতে, একটু লক্ষ্য করো টি এর উপরে আছে মাইনাস এ মাইনাস সি আর বাম পাশে আছে -2। এই হচ্ছে আমাদের অংশবিশেষ। এখন এই মানটা যদি তুমি এখানে বসিয়ে দাও, অর্থাৎ সি এর মান 8 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাই? এখানে আমরা এর মান -1, সি এর মান কত +1, অর্থাৎ +1, এই পাশে আছে -2। আমরা যদি আর একটু সুন্দর করে করি -a সমান -2 +1 সমান সমান -1, সুতরাং এ সমান হচ্ছে -1। আমরা এর মান বার করলাম +1, সি এর মান +1। এখন যদি আমরা এ এবং সি এর মানটা 7 নং সমীকরণে বসিয়ে পাই, অর্থাৎ 7 নং সমীকরণ হতে, খেয়াল করো 7 নং সমীকরণে আমাদের সমীকরণটা ছিল এরকম এ প্লাস বি মাইনাস সি সমান সমান 1। এখন এর মানটা হচ্ছে 1, বি এর মানটা আমরা বের করিনি, বের করব সি এর মান 1 সমান সমান 1। এবার এটা কেটে দিলে থাকে 1। এখন আমরা এই যে মানগুলো বের করেছিলাম, এর মান +1, বি এর মান +1, সি এর মান +1, যদি আমরা বসিয়ে ওই যে প্রথম অংশটা বের করেছিলাম অর্থাৎ 4 নং সমীকরণে বসিয়ে পাই, আমরা এই তো এখানে মুছে ফেলেছি, তোমরা খাতার মধ্যে খেয়াল করে দেখো 4 নং সমীকরণে আমরা একটা সমীকরণ ধরেছিলাম। ওই সমীকরণটা আমি একটু মনে করে দিই। আমরা সমীকরণটা লিখেছিলাম এরকম লিখেছিলাম, অর্থাৎ আমরা প্রথম ধরেছিলাম কে, তারপরে বি এ এল বি ইটা সি, এরকমভাবে আমরা লিখেছিলাম। তাহলে এ বি সি এর মান যদি সমান হয় তখন বি এল ইটা, সরি এখানে এল না, এখানে আর ছিল, এই আর বি আর ইটা। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সে মানটা হলো আমরা যদি তাপগতিবিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানী স্টোকস উনি প্রমাণ করছিল যে তরল সীমাহীন আর তার গতিবেগ যদি সমবেগ হয় তখন এর মান ফিক্সড করা, অর্থাৎ মানটা নির্দিষ্ট থাকে, তার মান হচ্ছে 6 পাই। তাহলে আমি ওই মানটা এখানে বসিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ সমীকরণ। এখন আমি একটু সাজিয়ে লিখি 6 পাই ইটা ভি আর, এটাকে আমরা 9 নং সমীকরণ ধরে নিই। এই অংশটা হচ্ছে আমাদের আজকের মূল অংশ বা মূল আলোচনা বা মূল সমীকরণ। অর্থাৎ স্টোকস উনি সর্বশেষ তাপগতিবিদ্যার মাধ্যমে এবং চাপের ক্ষেত্রে যে মানটা বসিয়েছিল কে সমান 6 পাই, সেক্ষেত্রে 6 পাই বসালে হয়, অর্থাৎ আমাদের মান হবে বল সমান 6 পাই ইটা ভি আর।
আশা করি তোমরা আমার এই অংশটা বুঝতে পারছো। ঠিক আছে, চলো এবার আমরা পরের অংশ চলে যাই। আমাদের পরের অংশ হচ্ছে তরলের পৃষ্ঠটান। আমি চিত্রটা এঁকে নেই, চিত্রটা আঁকলে সংজ্ঞার সাথে বললে তুমি বিষয়টা ক্লিয়ার করতে পারবা। আমরা পৃষ্ঠটান সম্বন্ধে একটা ধারণা নেই, অর্থাৎ পৃষ্ঠটানটা হলো তরল পদার্থের মুক্ত পৃষ্ঠের উপরে একটা কল্পিত রেখা কল্পনা করলে সেই রেখার লম্ব বরাবর এবং পাত্রের স্পর্শক বরাবর যেই বল বা টান ক্রিয়া করে। আমি কথাটা আবার বলি, তোমরা মনোযোগ সহকারে শোনো। তরলের মুক্ত পৃষ্ঠের উপর, অর্থাৎ মুক্ত বলতে গিয়ে এখানে তরল পদার্থটা মুক্ত অবস্থা থাকবে। পানি আমরা একটা পাত্রের মধ্যে রাখলে পানির উপরের অংশটা যেমন মুক্ত অবস্থা থাকে না, এভাবে যে তরল পদার্থের মুক্ত পৃষ্ঠের উপরে একটা কল্পিত রেখা কল্পনা করব, সেই কল্পিত রেখা লম্ব বরাবর এবং পাত্রের স্পর্শক বরাবর যে বল বা টান ক্রিয়া করে তাকে বলবো আমরা পৃষ্ঠটান। তাহলে আমার কথাটা হয়তো বা সঠিক বা ভালো করে বুঝতেছো না। এবার চলো আমি চিত্রতে বুঝিয়ে দিই, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। একটু খেয়াল করো, আমরা এই যে অংশটা দেখতেছো, একটা পাত্রের মধ্যে আমি একটা তল কল্পনা করছি, বা পাত্রের পৃষ্ঠের উপরে এভাবে পানি আছে, এইভাবে পানি আছে, এভাবে পানি আছে। এই পানির উপরে, পানিটা যেভাবে থাকে, পানির উপরে একটা কল্পিত রেখা অর্থাৎ সিডি একটা রেখা কল্পনা করলাম। সিডি রেখার এই যে লম্ব বরাবর, অর্থাৎ সিডি রেখা লম্ব কিন্তু এই যে অংশটা, তুমি যদি ভালো করে খেয়াল করো, এই সিডি রেখার সাথে লম্ব এই রেখা, এই যে লম্ব এই রেখা, এই রেখাগুলো সিডি রেখার সাথে লম্ব। তো সিডি রেখার লম্ব বরাবর যদি একক দৈর্ঘ্য বরাবর এবং পাত্রের স্পর্শক, এই যে অংশটা যদি পাত্র হয়, তাহলে এই যে স্পর্শকটা যে অংশ সেট করতেছে, এই অংশ পাত্রের স্পর্শক, অর্থাৎ উভয় পাশে ঘটনাটা ঘটবে। এই পাত্রের স্পর্শক বরাবর যেই বলটা ক্রিয়া করবে সেই বলটা হচ্ছে আমাদের পৃষ্ঠটান। অর্থাৎ তরলের পৃষ্ঠে একটি মুক্ত রেখা কল্পনা করলে, কল্পিত রেখা কল্পনা করলে সেই রেখার লম্ব বরাবর এবং পাত্রের স্পর্শক বরাবর যে বলটা ক্রিয়া করবে সেই বলটা হচ্ছে আমাদের পৃষ্ঠটান। তাহলে এবার আমরা মনে করি, যদি তুমি একটু আমরা ব্যাখ্যাটা দিই এইভাবে, যে ব্যাখ্যা, মনে করি তরলের পৃষ্ঠটান পৃষ্ঠটান টি কল্পিত রেখা, কল্পিত রেখা এল এবং প্রযুক্ত আমাদের এখানে কি বলা হয়েছিল, যে বলটা আমাদের কি করবে, যে বলটা আমরা কি করব ক্রিয়া করব, সেই বলটা, অর্থাৎ এখানে আমাদের যে বলটা ক্রিয়া করবে সেই বলটা আমাদের অংশ হয়েছে এফ। তরলের পৃষ্ঠটানটি
কল্পিত রেখা ছোট হাতের এল বা বড় হাতের এল দিলেও হবে। তার সাথে যে বলটা কাজ করবে স্পর্শক বলটা আমরা যেটা বলেছিলাম পাত্রের স্পর্শক বরাবর যে স্পর্শক বলটা ক্রিয়া করবে সেই স্পর্শক বলটা যদি এফ হয় তাহলে আবার এভাবে লিখতে পারবো পৃষ্ঠটান সমান এফ বাই এল। অর্থাৎ একক দৈর্ঘ্য বরাবর লম্বভাবে যে পরিমাণ পাত্রের স্পর্শক বরাবর একক দৈর্ঘ্যের লম্ব বরাবর পাত্রের স্পর্শক বরাবর যে বলটা ক্রিয়া করবে তাকে আমরা কি বলবো পৃষ্ঠটান বলবো। এখানে পৃষ্ঠটান হচ্ছে টি। তাহলে আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে বুঝিয়ে দিই। এবার এর মাত্রা এবং আমরা এককটা নির্ণয় করি। অর্থাৎ পৃষ্ঠ টানের মাত্রাটা আমরা নির্ণয় করি। এবার আমরা এই চিত্রটা বুঝিয়ে মুছে ফেলি, চিত্রটা আমাদের এখন আর প্রয়োজন নেই। খেয়াল করো, আমরা মাত্রা সমীকরণ ব্যবহার করলে তৃতীয় বন্ধনী দ্বারা লিখতে হয়। আমরা বলের মাত্রা জানি এম এল টি ইনভার্স 2, আর এখানে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। তাহলে এম টি ইনভার্স 2। এখন থেকে আমরা নির্ণয় করব পৃষ্ঠটানের মাত্রা এম এল টি ইনভার্স ভুল হয়েছে এম টি ইনভার্স 2। যেহেতু এলটা কেটে গেছে পৃষ্ঠটানের মাত্রা হবে এম এল আবার আসতেছে এটা এম টি ইনভার্স 2। অর্থাৎ পৃষ্ঠটানের মাত্রা হবে এম টি ইনভার্স 2। একক এককটা বলের একক হচ্ছে নিউটন, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে নিউটন পার মিটার। পৃষ্ঠটানের মাত্রা এম টি ইনভার্স 2 আর একক এন মানে নিউটন পার মিটার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা আমাদের সামনের অংশ কাজ করি। এবার আমরা নিয়ে আসবো পৃষ্ঠ শক্তি। আমরা পৃষ্ঠ শক্তি থেকে জানি বা সংজ্ঞা থেকে জানি যে তরলের পৃষ্ঠে মুক্ত পৃষ্ঠে ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা পৃষ্ঠ শক্তি বলা হয়। তরলের আমি আবার বলি, তোমরা মনোযোগ সহকারে শোনো। তরলের ক্ষেত্রফল এক একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে তরলের এক একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজটাকে আমরা বলবো পৃষ্ঠ শক্তি। তাহলে এবার আমরা শুরু করি। পৃষ্ঠ শক্তির সংজ্ঞাটা তো বললাম, এবার আমরা গাণিতিকভাবে দেখি। আমরা মনে করি ক্ষেত্রফল বৃদ্ধি ডেল এ, কৃত কাজ ডাব্লু আর এবং পৃষ্ঠ শক্তি। ই হলে অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল বৃদ্ধি ডেল এ, কৃত কাজ ডাব্লু, পৃষ্ঠ শক্তি ই হলে আমরা লিখতে পারি ই সমান ডাব্লু বাই ডেল এ। এটা আমরা একটা সমীকরণ ধরে প্রকাশ করতে পারি। অর্থাৎ আজকে আমাদের এই অংশের আলোচনা হইতেছে পৃষ্ঠ শক্তি ই সমান ডেল এ বাই ডাব্লু। অর্থাৎ একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা পৃষ্ঠ শক্তি বলব।
এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেই অংশটা হলো যে তরলের পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠ টান একই, অর্থাৎ আর এককটা বলেছিলাম নিউটন পার মিটার, আর এই ক্ষেত্রে পৃষ্ঠ শক্তির একক হবে নিউটন পার মিটার। এবার আমরা পরের অংশ চলে যাই। অর্থাৎ পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তির মধ্যে আমরা একটা সম্পর্ক নির্ণয় করব। কীভাবে সম্পর্কটা নির্ণয় করা যায়? আমরা সম্পর্ক নির্ণয় করার আগে আমরা ইতিমধ্যে জেনেছি যে পৃষ্ঠটান কি, পৃষ্ঠটান কাকে বলে, কি কারণে পৃষ্ঠটান হয়, এটা আমরা পরে বলবো। সম্পর্ক নির্ণয় করার পর পৃষ্ঠ শক্তি কাকে বলে, পৃষ্ঠ শক্তির মাত্রা, একক, প্রতীক আমরা সব নির্ণয় করেছি। এবার আমরা একটা সম্পর্ক নির্ণয় করি। এখন সম্পর্ক নির্ণয় করার জন্য আমাদের একটা চিত্র আঁকতে হবে। আমরা একটা আয়তাকার ফ্রেম নিব। তোমরা আমার ক্লাসের পরে তোমরা বাসায় নিজে নিজে চেষ্টা করবা যে বিষয়টা করা যায় কিনা। আমরা জানি আয়তাকার মানে হচ্ছে একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সমান্তরাল এবং কোণগুলো সমকোণ। যাক, এটা আমাদের গণিতের অংশ, এটা আমরা না বললেই পারি, কিন্তু আমাদের বললে ভালো আর কি, ছেলেমেয়েরা একটু বুঝবো যে না স্যার আয়তক্ষেত্র বললো, আয়তক্ষেত্রটা বিষয়টা কি। যেমন অনেকেই আমরা ফিজিক্সের সামান্তরিক সূত্র শিখছি, অনেকে যদি ক্লাসে প্রশ্ন করা হয় যে বলো তো বাবা সামান্তরিকটা কি বিষয়টা, অনেক ছেলেমেয়েরাই বলতে পারে না, তখন যে স্কুল থেকে আসে অনেকে বলতে পারে না, আবার অনেকে যারা একটু ভালো তারা এটা বলতে পারে। এবার আমরা একটু খেয়াল করি, আমরা একটু লক্ষ্য করো, একটা আয়তাকার ফ্রেম নিব। ফ্রেম মানে হচ্ছে ফ্রেম, অর্থাৎ চতুর্ভুজ আকৃতি একটা ফ্রেম নিলাম। ফ্রেমের আমরা জানি যেহেতু এটা আয়তকার ক্ষেত্র, সেক্ষেত্রে তার 4টা বাহু আছে। বাহুগুলো কি কি? এবি, বিসি, সিডি এবং এডি। তোমাকে এটা বিষয়টা তুমি খেয়াল করবা, এই 4টা বাহুর অর্থাৎ 3টা বাহু সিডি, এডি এবং এস এবি, অর্থাৎ সিডি, এডি, এবি, এই 3টে বাহুকে আমরা দৃঢ়ভাবে আবদ্ধ করে রাখবো। আবদ্ধ মানে কি? এই বাহুটা এই 3টা বাহু যেন তারা নাড়াচাড়া করতে না পারে। শুধু বিসি বাহুটাকে আমরা মুক্ত অবস্থায় রেখে দেব। তাহলে আমাদের কি দাঁড়ালো? রেজাল্টটা দাঁড়ালো এবি বাহুটা, বিসি বাহুটা দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে না, এটা মুক্ত অবস্থা থাকবে। সিডি, এডি এবং এবি বাহুটা তারা কি করবে? দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে। এবার এই ফ্রেমটাকে যদি আমি পানির মধ্যে এভাবে রেখে দিই, অথবা সাবানের ফেনা, পাত্রের মধ্যে সাবানের ফেনা বা ডিটারজেন্ট রেখে তার উপরে যদি আমি এভাবে ফ্রেমটা ডুবিয়ে নিই বা রেখে দিয়ে উপরে তুলি, তখন তাদের মাঝখানে একটা স্তর, পাতলা পানির একটা স্তর সৃষ্টি হবে। আমি বা এই খেয়াল করবা, এই আগের বা আমি যে ছোটোবেলা তোমার কি বলা হয়, বৈশাখী মেলাতে যখন ছোটোবেলায় গেছি আমার এলাকায়, ওই বৈশাখী মেলাতে এক ধরনের এরকম, এখন দুবলা দিয়ে করা যায়, আমরা ছোটোবেলা এটা দিয়ে করেছি, যে দুবলারে একটা কাশের কষ, বিভিন্ন উদ্ভিদের কষ কী করে এটা দিয়ে এইভাবে গিট্টু দিয়ে এইভাবে ফু দিলে এই ধরনের এক ধরনের বেলুন বের হয়। অর্থাৎ এটা এখন বর্তমানে কমার্শিয়াল, তো এখন এগুলো পাওয়া যায়, মেলাত গেলে এগুলো পাওয়া যায়। আমরা এই আমাদের এই শৈশবটা এইভাবে কেটেছিল। এখন তো তোমরা এই যুগে তোমরা আসলে এই বিষয়গুলো হয়তোবা তোমরা দেখ বা ইউটিউবে সার্চ দিলে দেখ, বা আর যার অনেক বেশি সৌভাগ্য সে কী করবে, এটা বাস্তবে দেখতে পারবা। তা না হলে তোমার ওই ইউটিউবের মধ্যে থাকতে হবে। অর্থাৎ ফ্রেম, আমরা যে ফ্রেম রাখছি, এই ফ্রেমের ভিতরে তোমার জীবনটাই ফ্রেমের মধ্যে থাকবে।
এটা হচ্ছে বাস্তবতা আর কি। আমরা যে শিক্ষাটা বা হাতে কলমে যে প্রকৃতিগত যে শিক্ষাটা নিচ্ছে এখনকার ছেলেমেয়েরা আসলে এভাবে অভ্যস্ত হয় না। যারা গ্রামে আছো তারা হয়তো বা কিছু সরাসরি দেখতে পারো। তাহলে এবার আমরা পড়াতে আসি। এই যে ফ্যানটাকে যখন আমি সাবানের ফ্যানের মধ্যে রেখে দেওয়া হবে, তখন এটা রেখে দিয়ে উপরে তুললে এক ধরনের দুই পাশ দিয়া সাবানের ফ্যানের দুই পাশ দিয়ে এখানে কী হবে, একটা স্তর সৃষ্টি হবে। এই স্তরটাকে তুমি কি করবে, একটা বেলুনের বা একটা গোলাকার স্তর সৃষ্টি হবে। অনেক সময় আমার মা চাচিরা যখন কাপড় কাচতো, বর্তমানে আমার ওয়াইফও কাপড় কাচে আমার, ওই কাপড়টা কি করা হয়, তোমার এই কাপড়টা কাচতে গিয়া এক ধরনের সাবানের ফেনা একবার বেলুন আকারে উপরে উঠতেছে, এটা দেখা যায়। তোমরা যারা কাপড় নিজের কাজ নিজেরা করতে পারো, তোমরা দেখবা যে এই অংশটাও সুন্দর এই কাপড় মানে ফেনাগুলো বা গোলাকার আকারে উপরে উঠতেছে। তো এক সময় এটা কী করে, গোলাকার কেন হয় এটা আমরা একটু পরে বলবো। তো এখন গোলাকার আকারে এটা বের হয়ে আসে, তার মানে আমরা বুঝতে পারছি। আবার যারা আমরা অনেকে আংটি পরি, ছেলে বা মেয়ে, আংটিটাও যদি তুমি সাবানের ফেনার উপরে রেখে দাও, রেখে দিয়া উপরে তুলবা, দেখবো আংটির মধ্যে দুই ধরনের একটা স্তর সৃষ্টি হয়। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমরা ফিজিক্সটা যেন বাস্তবের সাথে মিল রেখে পড়ি, তাহলেই দেখবা কি এটা ব্রেনের মধ্যে অনেক দিন স্থায়ীভাবে থাকবে। আর তুমি পড়লা বাস্তবের সাথে মিলাইলে না, তাহলে বিষয়টা কি হলো যে আসলে পড়াটা মানসম্মত হলো না। তুমি এখন পড়লা আবার ভুলে যাবা। সেক্ষেত্রে প্রকৃতিগত যে শিক্ষাটা এটা নেওয়ার চেষ্টা করবা। তো এবার চলো আমরা আমাদের মূল অংশ চলে যাই। তো আমি বলেছিলাম যে এ বি সি ডি এ এগুলো হচ্ছে একটা আয়তাকার ফ্রেম, তার ভিতরে বিসি ফ্রেমটা কি বলা হয়েছে, বিসি ফ্রেমটা হবে তোমার মুক্ত অবস্থায় থাকবে, আর সিডি এডি এবং এবি ফ্রেমটা তোমার দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে। এখন যখন আমি সাবানের ফ্যানের উপর রেখে দিলাম, তখন এই যে দুই পাশ দেওয়া স্তর সৃষ্টি হবে। স্তরের কারণে তারা কি করবে, চতুর্দিক থেকে সমানভাবে কি করবে, টান দেওয়ার চেষ্টা করবে, মানে সংকুচিত করার চেষ্টা করবে। সংকুচিত দেখা হয় যে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এই যে দেখো সংকুচিত, এই সিডি রেখাটা এদিকে টানতেছে, তারপরে এডি রেখাটা এদিকে টানতেছে, বিসি রেখাটা এদিকে টানতেছে, অর্থাৎ সবগুলো একটা সংকুচিত করার চেষ্টা করবে। এই জন্য তরলটা যখন মুক্ত অবস্থায় থাকে তখন গোলাকার আকার ধারণ করে। আমার কয়েকদিন আগে আমার এক স্টুডেন্ট একটা মেসেঞ্জারের মাধ্যমে সে একটা প্রশ্ন করেছিল যে স্যার পানি কেন গোলাকার হয় বা বৃষ্টি ফোঁটা কেন গোলাকার হয়। তখন এই প্রশ্ন উত্তরটা তখন আমি বলেছিলাম, এখন যেহেতু তোমরা প্রশ্ন করার সুযোগ নাই, সেক্ষেত্রে তোমরা একটু মনে রাখো, এই গোলাকার বা অর্থাৎ পানিটা যখন মুক্ত অবস্থায় থাকবে তখন গোলাকার বলের মতো আকার ধারণ করে। কেন? সব দিকটা সমানভাবে চাপ দিয়ে সংকুচিত করার চেষ্টা করবে। এই জন্য সমানভাবে সংকুচিত করার চেষ্টা করে দেখেই এই অংশটা কি হয়, গোলাকার আকার ধারণ করে। তাহলে এবার চলো, এখন যেহেতু এই বিসি অংশটা মানে মুক্ত অবস্থায় আছে, তখন এই বিসি অংশটাও সংকুচিত করে কি করবে, এই অর্থাৎ এডি রেখা বরাবর, এই রেখাটা এডি রেখা বরাবর এদিকে আসার চেষ্টা করবে। এই সবগুলো তো আসতে পারবে না, কারণ এটা দৃঢ়ভাবে, এই বাহুটা দৃঢ়ভাবে, এই বাহুটা দৃঢ়ভাবে আবদ্ধ আছে, এই বাহুটা শুধু দৃঢ়ভাবে আবদ্ধ নাই, সেজন্য এই বাহুটা কী করবে, সংকুচিত করার চেষ্টা করবে। এখন যদি সংকুচিত করার চেষ্টা করে, তখন আমাকে এটা যদি ওইভাবে ওই জায়গায় রাখার জন্য বা বিসি অংশ যা রাখতে চাই, তাহলে আমাদের বাহ্যিক থেকে এক ধরনের বল প্রয়োগ করতে হবে। আমার মনে বিষয়টা বুঝো নাই। অর্থাৎ খেয়াল করা, এই রেখাটা মুক্ত অবস্থা থাকলে এটা যেহেতু মুক্ত অবস্থা আছে, এটা এদিকে আসার চেষ্টা করবে। আমি যদি এইটাকে এইটার জায়গা স্থিরভাবে দূরে রাখতে চাই, আবদ্ধ করতে চাই, তাহলে আমার বাইরে থেকে এক ধরনের বল এদিকটা প্রয়োগ করে অথবা এদিকটা প্রয়োগ করে এটাকে সমপরিমাণ বল যদি প্রয়োগ করি, তাহলে এটা স্থিরভাবে আবদ্ধ থাকবে। আর যদি বেশি পরিমাণ বল প্রয়োগ করি, তার রেখাটা এদিকে আসবে, আর কম পরিমাণ বল প্রয়োগ করলে এদিকটা আসা পড়বে। এই জন্য আমার সমপরিমাণ বিপরীতধর্মী বল কী করবো, আমরা প্রয়োগ করব। প্রয়োগ করলে এই রেখাটা কি হবে, আমি আরেকটা রেখা দিয়ে দেখাই দিই, তাহলে বুঝবা। এই রেখাটাকে এই যে এদিকটা সমপরিমাণ পৃষ্ঠটান কাজ করতেছে, এদিকটা সমপরিমাণ বলটা আমাদের কি করবে, বিপরীত দিকে প্রয়োগ করতে হবে। সমপরিমাণ এবং বিপরীত দিকে যদি বলটা প্রয়োগ করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই রেখাটা স্থির থাকবে। এটা হচ্ছে একটা অংশ। এবার আমি এখানে আরেকটা ব্যাসার্ধ দিয়ে দিই। লক্ষ্য করো, বিসি রেখাটাকে যদি আমি ক্ষুদ্র দূরত্বে, বিসি রেখাটাকে ক্ষুদ্র দূরত্বে বি প্রাইম সি প্রাইম রেখাটা এল মানে এই বি দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এই রেখাটাকে বি দূরত্ব স্মরণ ঘটিয়ে, ফিজিক্সের ভাষায় বি দূরত্ব, ছোটো হাতের বি দূরত্ব স্মরণ ঘটিয়ে বি প্রাইম সি প্রাইমে আনা হয়, তখন এখানে আমাদের স্মরণ ঘটছে।
যদি আনতে পারি তখন আমাদের এখানে এক ধরনের কি করবে, এই কি বলা হয়, কাজ করবে। যেহেতু ফিজিক্সের ভাষায় আমরা বলি বল আর সরণ হয়েছে কাজ। তো এখন যদি আমরা এই অংশটা এই জায়গায় নিয়ে আসি তখন আমাদের দুইটা কাজ করবে, একটা হলো প্রযুক্ত বলের মানটা, আর একটা হচ্ছে কাজ। তো আমরা এখানে সঠিকভাবে বোঝার জন্য আমরা এইভাবে নিয়ে আসি, সেটা হলো ক্ষেত্রফল, অর্থাৎ কাজটাকে নিয়ে আসি। কাজটা নিয়ে করলে সুবিধা, অর্থাৎ বল ইন্টু সরণ। আমরা ক্ষুদ্র দূরত্ব সরানো হয়েছিল, তো এই জন্য আমরা পরিবর্তনশীল, অর্থাৎ ডিডাব্লিউ সমান বল ইন্টু সরণ। বলটাও এদিক দিয়ে প্রয়োগ করছি, আর আমাদের সরণ গড়া হয়েছিল এই অংশ বি। এখন আমরা পৃষ্ঠটানের সংজ্ঞা থেকে পাই F/L। তাহলে আমরা F সমান কি, TL। এখন এইখানে যেহেতু আমরা একটা সাবানের ফেনা নেওয়া হলো, সাবানের ফেনায় কিন্তু দুইটা স্তর থাকে, উপরে একটা স্তর নিচে একটা স্তর, সেজন্য আমরা এটাকে 2L দ্বারা প্রকাশ করব। এবার আমরা যদি 2L দ্বারা প্রকাশ করি তাহলে এই ক্ষেত্রে আমাদের বল হয়েছে এই অংশ, তাহলে আমরা বল ইন্টু সরণ, বলটা F আর সরণ হয়েছে B। এবার আমরা মানটা বসিয়ে দিই, 2TL পূরণ B। এটা হচ্ছে আমাদের কৃতকাজের মান। এবার আমরা নিয়ে আসি, যেহেতু আমরা ক্ষেত্রফল বার করলাম, আবার আমরা জানি দৈর্ঘ্য হয়েছে L, প্রস্থ হয়েছে B, তাহলে আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। ক্ষেত্রফল হয়েছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। যেহেতু আমাদের এখানে দুইটা স্তর, এই জন্য আমরা দুইটা দিয়ে প্রকাশ করলাম, দুইটা স্তর তো উপরে এবং নিচে, সেজন্য আমরা 2 দ্বারা গুণ করতে হয়েছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্য হয়েছে আমাদের L, প্রস্থ হয়েছে B, অর্থাৎ আমরা এইভাবে সুন্দর করে লিখলে 2LB। এবার আমরা বলের মান নির্ণয় করলাম পৃষ্ঠটান থেকে, আর দৈর্ঘ্য প্রস্থ থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম, ক্ষেত্রফল বৃদ্ধি নির্ণয় করলাম। এবার আমরা ওই যে পৃষ্ঠটানের যেই সম্পর্ক থেকে বা পৃষ্ঠটানের একটা সূত্র লিখছিলাম না, পৃষ্ঠটানের সূত্রটা কী ছিল, আমরা লিখেছিলাম এরকম, ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে তুমি ক্ষেত্রফলটা দিতেও পারো, নাও দিতে পারো। তাহলে আমরা এক্ষেত্রে ক্ষেত্রফলটা নাই দিই, ক্ষুদ্র অংশ তো, এটা না দিই, তাহলে আমাদের অংশটা হলো এই ক্ষেত্রফলটা 2TLB। এটা হচ্ছে কাজ 2TLB, আর ক্ষেত্রফল হচ্ছে 2LB। তাহলে কেটে দেখা গেল, কাটাকাটি করে আমরা কি পাইলাম, পৃষ্ঠটান পাইলাম, অর্থাৎ পৃষ্ঠশক্তি পৃষ্ঠটানের সমান। আমি আবার একটু মনে করে দিই, তাহলে হয়তো বা এটা ক্রিটিক্যাল বিষয়, তো আবার একটু মনে করে দেই, তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবা যে আমরা কি বলতে চাচ্ছি। পৃষ্ঠশক্তিটা আমরা সংজ্ঞাতে বলেছিলাম যে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে পৃষ্ঠশক্তি বলা হয়। আমরা সংজ্ঞাটা প্রথম লিখেছিলাম। তারপরে আমরা এটা পৃষ্ঠটান পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য আমরা একটা আয়তাকার ফ্রেম নিলাম, অর্থাৎ AB, BC, CD এবং AD একটা আয়তাকার ফ্রেম নিলাম। ফ্রেমের 3টা বাহু অংশ দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে, অর্থাৎ CD, AD এবং AB। এই 3টা বাহু যদি পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, আর BC বাহুটা তারা কি করবে, মুক্ত অবস্থা থাকবে। মানে দৃঢ়ভাবে আবদ্ধ থাকার মানে না, মানে হবে না, মানে এটা মুক্ত অবস্থা থাকবে। এবার আমি সাবানের ফ্যানের উপর যদি এটা ডুবে রাখি, ডুবে তুলি, তখন এইখানে 2 ধরনের একটা স্তর সৃষ্টি হবে। স্তর হলো, এই স্তরটার কারণে তারা ওই এই তোমার বাহুগুলোকে সংকুচিত করার চেষ্টা করে, এভাবে সংকুচিত করার চেষ্টা করবে। তাহলে BC বাহুটা
এডি বাহুটা এবং এবি বাহুটা তো আমরা দৃঢ়ভাবে আবদ্ধ ছিল, এই জন্য এখানে পৃষ্ঠটানে কোনো কাজ করতে পারবে না বা সংকুচিত করতে পারবে না। কিন্তু বিসি রেখাটা যেহেতু মুক্ত অবস্থা আছে, এই জন্য সংকুচিত করে এই রেখাটা এইভাবে আস্তে আস্তে কেন্দ্রের দিকে আসার চেষ্টা করব। এখন বিসি বাহুটাকে যদি আমি তার আগের অবস্থানে ফিরে রাখতে চাই, তাহলে আমার এর বিপরীতে এক ধরনের বল কাজ করতে হবে, বাহ্যিক বল। যদি সমপরিমাণ বাহ্যিক বল প্রয়োগ করে বিপরীত দিকে, তাহলে এই রেখাটা এদিকে না এসে ওদিকে যেতে পারবে না, স্থির অবস্থায় থাকবে। এটি হচ্ছে একটা কনসেপ্ট, একটা ধারণা। আবার আমরা তাহলে এই যে বলটা নির্ণয় করলাম, আমরা এখন বলের মানটা নির্ণয় করে নিই। তাহলে আমরা ওই যে প্রথমে সংজ্ঞাতে বলেছিলাম যে একটা তরলের মুক্ত পৃষ্ঠের উপরে একটা রেখা কল্পনা করলাম, সেই রেখাটা যদি লম্ব বরাবর, একক দৈর্ঘ্যের লম্ব বরাবর এবং উভয় পাশে, দুই পাশে বলা হয়েছে পাত্রের স্পর্শক বরাবর যদি যে বলটা ক্রিয়া করে তাকে বলে পৃষ্ঠটান। তো সেই ক্ষেত্রে আমরা পৃষ্ঠটান এভাবে লিখলাম। এখানে বিষয় বলার উদ্দেশ্য হলো, এখানে আমরা 2 দিলাম কেন, আমাদের গোলকের স্তর হয়েছে 2টা, সিঙ্গেল হলে হইব টি সমান F/L, আর যেহেতু এখানে স্তর 2টা সেজন্য F/12। আমরা কোনাকুনি গুণ করে F এর একটা মান বের করলাম। এবার বিসি রেখাটাকে আমি বি দূরত্বে প্রসারণ ঘটালাম, অর্থাৎ সরণ ঘটালাম। ফিজিক্সের ভাষায় বলা হয় সরণ। সরণ ঘটায় বি প্রাইম সি প্রাইমে নিয়ে আসলাম। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য L, প্রস্থ হচ্ছে বি। তাহলে আমরা ক্ষেত্রফল বার করতে পারি। ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এখানে 2 লেখার উদ্দেশ্য হলো আমাদের স্তর তো 2টা, একটা উপরের স্তর একটা নিচের স্তর, এই জন্য 2 দ্বারা গুণ করা হয়েছে। তাই সেক্ষেত্রে আমরা 2LB হয়েছে ক্ষেত্রফল বৃদ্ধি, আর আমাদের প্রযুক্ত বলের মানটা এটা পাইলাম। পাওয়ার পরে আমরা এখন কাজের মানটা দেখো, আমরা কাজ হিসেবে W সমান FB, অর্থাৎ বল ইন্টু সরণ। বল ইন্টু সরণ, বলের মানটা এখান থেকে নেওয়ার পরে আমরা এমন একটা মান পাইলাম। এখন এই মানটা আর এই মানটা যদি এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা পৃষ্ঠটান পাইলাম। অর্থাৎ পৃষ্ঠটানটা হলো পৃষ্ঠ শক্তির সমান। এটা হচ্ছে আমাদের আজকের এই পড়ার অংশবিশেষ। অর্থাৎ আমরা পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক পাইলাম, E সমান T। তরল মুক্ত পৃষ্ঠের উপর যখন আমরা কাজ করব, তখন মুক্ত পৃষ্ঠের উপরে কাজ করলে আমাদের এখানে কি হবে, পৃষ্ঠ শক্তি পৃষ্ঠটানের সমান হবে। এবার আমরা আমাদের পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তি শিকার পরে আমাদের আরেকটু কাজ আছে, আমরা ওই অংশটা শেষ করে দিই, তাহলে আমাদের একটা বড় অংশ শেষ হয়ে যাবে। আমরা একটু খেয়াল করি, আমরা লিখেছিলাম কি, তাহলে টি সমান, অর্থাৎ টি না W সমান একটু লক্ষ্য করো, এটা সমান এটা এবং এটা সমান যদি এটা হয়, তাহলে আমরা এটা সমান এটা লিখি, অর্থাৎ W সমান টি ডেল এ, অর্থাৎ ডেল এ টি লিখলাম। এটা আমাদের একটা অংশ দিলাম সমীকরণ। এখন ভালো করে লক্ষ্য করো, এখানে ফিজিক্সের ভাষায় ডাব্লুটা হচ্ছে কৃতকাজ বা ব্যয়িত শক্তি, আর ডেল এ হয়েছে ক্ষেত্রফল, আর টি হচ্ছে পৃষ্ঠটান। আমরা এখানে শিখব যে পৃষ্ঠটানের টি এর মানটা ক্ষেত্র বিশেষে পরিবর্তন হয়। পানির ক্ষেত্রে, তরলে, তারপরে মোমের ক্ষেত্রে, মধুর ক্ষেত্রে, তারপিন তেল বা বিভিন্ন অংশ তরলের ক্ষেত্রে এই পৃষ্ঠটানের মানটা পরিবর্তন। ইনশাল্লাহ আমার মনে হয় আজকের ক্লাসটা এতটুকুই থাকুক, আমাদের আরও ডিটেলস আলোচনা করতে হবে পৃষ্ঠটান নিয়ে। ইনশাল্লাহ আরেকটা ক্লাস নিলে তোমরা আশা করি অনেকটা বুঝতে পারবে। আর আজকের ক্লাসটা আমার মনে হয় আমি আমার যতটুকু চেষ্টা করার করছি, ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পারছো, যেহেতু হাতে কলমে শেখানো হইতেছে। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে মেসেঞ্জারের মাধ্যমে বলবা যে স্যার আমি এই অংশটা বুঝতেছি না, আপনি আর একটু ভালো করে বুঝান বা আপনি আর একটু বলে দেন, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর সবাইকে যারা যারা আমার ক্লাস দেখছো বা ভবিষ্যতে বা অনেকে আছো নেট নাই বা দেখবা, তখন তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে মহান আল্লাহ তাআলা আমার এখন পর্যন্ত জীবিত রাখছে, আমি এখন কোনো একটা প্রবলেম হয় না ক্লাস চলাকালীন সময়।
তো মহান আল্লাহকে অসংখ্য শুকরিয়া এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করতেছি। ইনশাল্লাহ আগামী শনিবারে আমার পরের অংশটা তোমরা ক্লাসটা দেখবা এবং ওই ক্লাসটা এর পরের অংশ কেউ যদি কোনো অংশ ক্লাস মিস করো তাহলে কিন্তু তুমি ওই অংশটা থেকে বিচ্যুত হবা, তাহলে কিন্তু পরের অংশটা আগাতে পারবে না। আমি তোমাদেরকে আশা করব আমরা ইতিমধ্যে যেই ক্লাসগুলো করেছি সবগুলো ক্লাস তোমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করবা। সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।